2008-এর পর আমরা এই 2026 সালে একটা ভয়ের সংকেত পাচ্ছি এবং সেই সংকেতটা সতর্কতামূলক সংকেত। সেটার ব্যাপারে আমরা ডিটেলস আসব। 2008 সালে যে সংকেত আমরা পেয়েছিলাম বা দেখেছিলাম, যে ভয়ের ব্যাপারটা ছিল, লেহম্যান ব্রাদার্সের যে ব্যাংকরাপ্ট হয়ে যাওয়া এবং বিশাল একটা গ্লোবাল ক্রাইসিস দেখা দিয়েছিল 2008 সালে। সেই গল্পটা আমরা জানি এবং আমরা সচক্ষে দেখেছি। তখন আমরা মার্কেটে অনেকেই ছিলাম। তো সেই 2008 সালে লেহম্যান ব্রাদার্সের ব্যাংকরাপ্টের পর এখন একটা ক্রাইসিস আসছে ধীরে ধীরে, সেটা হয়তো আমরা সবাই বুঝতে পারছি না। এই ক্রাইসিস যদি কেটে উঠে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ একটু ভয়ের সংকেত থেকে যাচ্ছে। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমরা ভিডিওতে যেটা আলোচনা করব সেটা একটু সতর্কতামূলক আলোচনা। এটা ভয় না করে সেই জিনিসটাকে আমাদের ভালো করে জানতে হবে যে কিসের সতর্ক বা কেনই আমরা এটা মার্কেটে এরকম ধরনের জিনিস দেখতে পাচ্ছি। তো সেটা যদি আমরা জেনে থাকি তাহলে আগামী দিনের জন্য আমাদের ডিসিশন নিতে একটু সুবিধা হবে। প্রথমে আমরা প্রত্যেকেই জানি আমেরিকার মার্কেটে একটা ক্রাইসিস চলছে, কিন্তু একটা জিনিস দেখবেন যে আমেরিকার মার্কেট, বিশেষ করে ক্যাপিটাল মার্কেট, স্টক মার্কেট হায়ার হাই ভাঙতে ভাঙতে যাচ্ছে, ন্যাসড্যাক, ডাউ জোন্স, S&P সবাই। কিন্তু তার উল্টো দিকে একটা মার্কেট চলে, সেটা হচ্ছে বন্ড মার্কেট। সেই বন্ড মার্কেট কিন্তু খুব ক্রাইসিসে এসে গেছে। কিভাবে ক্রাইসিসে এলো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে আমেরিকাতে যখন টাকার প্রয়োজন হয় বড় বড় রাস্তা তৈরি করার জন্য, যুদ্ধ চালানোর জন্য, এই যে বিশাল একটা যুদ্ধ চলছে আমেরিকা এই মিডল ইস্টে, তখন আমেরিকাকে বন্ড ছাড়তে হয়। সেই বন্ড মার্কেট থেকে বন্ড ছেড়ে আমেরিকাকে টাকা তুলতে হয়, অর্থাৎ এটা এক ধরনের ধার, লোন। ডাইরেক্ট লোন না নিয়ে বন্ড ছেড়ে আমরা বিভিন্ন দেশ থেকে টাকা তুলে আমেরিকা, মোস্টলি সেই বাজারটা কাদের কাছ থেকে পাই? চায়না এবং জাপান থেকে। যাই হোক, আমরা সেটা পরপর আসছি। এই যে ট্রেজারি বন্ড, এই বন্ডগুলো আমেরিকা ছেড়ে টাকা তুলছে। সেই বন্ড ছাড়তে ছাড়তে, অর্থাৎ বাজার থেকে ঋণ নিতে নিতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে আমেরিকান মার্কেটের ঋণ, দ্যাট ইজ $40 ট্রিলিয়ন, $40 ট্রিলিয়ন এসে গেছে। সেটা কীরকম? বিলিয়ন মানে হচ্ছে একের গায়ে 9টা শূন্য, আর ট্রিলিয়ন মানে হচ্ছে একের গায়ে একের পাশে 12টা শূন্য। তো হোয়ারাস যেখানে আমাদের ইন্ডিয়ার ঋণ সেই তুলনায় অনেক কম। তো যাই হোক, সেই 40 ট্রিলিয়ন দাঁড়িয়েছে আমেরিকার এই ঋণ। সেই ঋণকে যতক্ষণ না আমেরিকা কমাতে পারছে, অর্থাৎ সেই বন্ড যেটা ছাড়া হয়েছে, সেই বন্ড যখনই বিক্রি করছে আমেরিকা না, যে দেশগুলি কিনেছিল তারা যখনই বিক্রি করছে তখন একটা প্রেসার এসে যাচ্ছে। যখনই বন্ডের সেলিং প্রেসার আসছে, তখন আমেরিকাকে আবার যদি বন্ড ছাড়তে হয় তখন সে বন্ডের রেট অনেক বেড়ে যাচ্ছে। তো এই যে ট্রেজারি বন্ড বিক্রি করতে হচ্ছে আমেরিকাকে, এটা প্রায় 5% 2 পর্যন্ত সুদ দেওয়ার পর বন্ডের চাহিদা, অনেক উদ্বেগ তৈরি হয়েছে এই বন্ডের চাহিদা। আগে আমেরিকাতে এত ইন্টারেস্ট রেট ছিল না, যত দিন যাচ্ছে ধীরে ধীরে ইন্টারেস্ট রেট বাড়ছে। অর্থাৎ সরকারকে উচ্চ বন্ড ছেড়ে সেই বন্ডের এগেনস্টে যখন টাকাটা, লোনটা রিপেমেন্ট করতে হচ্ছে, তখন হাই রেট অফ ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে। এটা একটা মস্ত বড় কারণ এই আমেরিকার বোঝা বা ঋণ বেড়ে যাওয়ার জন্য। এরপরে কি হচ্ছে, যদি ফেডারেল রেট, যদি আমেরিকা গভর্নমেন্ট রেট যদি বাড়ায় বা কমায়, কি হতে পারে? ফেড রেট বাড়লে কী হবে? ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। ইন্টারেস্ট রেট বাড়লে কী হবে? অনেক বেশি টাকা পেমেন্ট করে বন্ডগুলো আবার রিকভার করতে হবে, বাই করতে হবে। অথবা ফার্দার যদি বন্ড ছাড়তে হয়, তখনও ইন্টারেস্ট রেট হাই হলে
প্রবলেম হবে এবং সেটা ব্যাঙ্কগুলির ক্ষেত্রে একটা বড় চাপ হবে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে। যেটা আমরা দেখেছিলাম 2023 সালে সিলিকন ভ্যালি যে ব্যাংক, আমেরিকার একটা বড় ব্যাংক, একটা বড় ক্রাইসিস এসে গেছিলো ডিউ টু ইন্টারেস্ট রেট, হাই ইন্টারেস্ট রেট। তো এই সমস্ত কারণগুলির জন্য আমেরিকার মার্কেটে একটা ক্রাইসিস এসে গেছে। এরপরে যদি ফেড রেটটা না বাড়িয়ে যদি কমানো হয় তাহলে কি হবে? তখন আবার একটা ইনফ্লেশন ক্রিয়েট হবে। ইনফ্লেশন হওয়াটাও একদমই ভালো নয়। তো আলটিমেটলি এখন উভয় সংকটে আমেরিকা দাঁড়িয়ে গেছে, অর্থাৎ ফেড রেট বাড়লেও প্রবলেম, ফেড রেট কমলেও প্রবলেম। এত বেশি ঋণের বোঝা বেড়ে গেছে বিকজ এত বড় যুদ্ধকে মেকআপ করার জন্য, এত বড় যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমেরিকার এই ঋণের বোঝা দিনের পর দিন বাড়ছে। এরপরে আমেরিকা সবসময় একটা বিশাল অয়েল রিজার্ভ করে রাখত। এই যুদ্ধ হওয়ার ফলে সেই অয়েল এনার্জি, সেই অয়েল রিজার্ভ থেকে অনেকটাই খরচা হয়ে গেছে। সেই এনার্জি খরচা হয়ে যাবার ফলে এনার্জি যে স্টোর ছিল সেটাকে আবার যদি রিজার্ভ করতে হয় তাহলে এনার্জি কস্ট যেহেতু ডে বাই ডে বেড়ে যাচ্ছে ডিউ টু আমেরিকা এবং মিডল ইস্টের যে যুদ্ধ, তার জন্য ফুয়েল প্রাইস আস্তে আস্তে বাড়ছে। তার ফলে কী হবে, আমেরিকা সেই সংকটটা পূর্ণ করতে বেশ সময় লাগবে। এই যে স্ট্র্যাটেজিক যে পেট্রোলিয়াম রিজার্ভটা ছিল সেটা অনেকটা কমে যাওয়ার জন্য আমেরিকা এখানেও একটা প্রবল চাপে পড়ে গেছে। আর আমেরিকা যাদেরকে বন্ড বিক্রি করতো সেই চায়না এবং জাপান, তারা কিন্তু আস্তে আস্তে আর ইন্টারেস্ট ফিল করছে না আমেরিকার বন্ড কেনার জন্য। তো আলটিমেটলি যারা মেন বায়ার ছিল তারা সরে সরে যাচ্ছে, তারা আর আমেরিকার বন্ড কিনতে ইন্টারেস্টেড না। উল্টোভাবে তারা ট্রেজারি বিল বিক্রি করতে শুরু করেছে। সেই ট্রেজারি বিল বিক্রি করা মানে হচ্ছে আমেরিকাকে আবার টাকা পেমেন্ট করা। তো আলটিমেটলি এটা একটা বেশ ঘোরতর, বেশ একটা বড় একটু বিপদের সংকেত দেখা যাচ্ছে। এটা আমেরিকা কিভাবে ট্র্যাকেল করে সেটা আমরা দেখব। তবে এখানে একটা বলে রাখা ভালো, এই যে আমেরিকান যে ডলার, এটা এখন একটু পড়ছে, বাট সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেটা হয়, ডলারের একটা প্রচুর একটা ট্রানজ্যাকশান হয়, যার ফলে ডলার হচ্ছে সবথেকে বড় স্ট্যান্ডার্ড লেভেল। সমস্ত কিছুতে ডলারের সঙ্গে আমরা কনভার্ট করি, ডলারের সঙ্গে আমরা কম্পেয়ার করি। সেই জন্য ডলার খুব স্ট্রং জায়গায় থাকে। এটা একটা ব্যাপার, যার জন্য আমেরিকা এখনও সেই পরিমাণ জায়গায় পৌঁছায়নি যে ব্যাংকরাপ্ট হয়ে যাবে। এটা একটা ব্যাপার। এবার যেটা দেখা যাচ্ছে যে যদি বন্ড রেট বেড়ে যায় আমেরিকান মার্কেটে, অর্থাৎ বন্ডের ইন্টারেস্ট রেট বেড়ে যায়, তখন আবার একটু ভয়াবহ ব্যাপার আসতে পারে। সেটা কি হতে পারে, ইন্ডিয়ান মার্কেট থেকে এফআইআই তখন কিন্তু একটা পার্টলি টাকা আবার তুলতে শুরু করবে, অর্থাৎ উইথড্র করতে শুরু করবে, যেটা মাঝখানে বেশ তুলছিল। এখন রেট অফ ট্যাক্সটাকে কমিয়ে দেওয়ার জন্যে আবার কিছু কিছু করে ইনভেস্ট করছিল বা কম সেল করছিল। আবার যদি আমেরিকার মার্কেটে বন্ডের ইন্টারেস্ট রেট প্রচুর বেড়ে যায়, তখন সারা ওয়ার্ল্ড মার্কেট থেকে গ্লোবালি সবাই ক্যাপিটাল কিছুটা করে উইথড্র করে এই আমেরিকান বন্ড মার্কেটে লাগাবে। তখনও কিন্তু ইন্ডিয়ার উপর একটা চাপ সৃষ্টি হতে পারে, ইন্ডিয়ান মার্কেট আবার একটু ডাউন হতে পারে। এই সতর্কমূলক ব্যাপারগুলো একটু জানিয়ে রাখলাম। এটাতে আমরা প্রত্যেকেই কসাস থাকব। বিশেষ করে শুধু স্টক মার্কেট নয়, এটা ইউএস বন্ড মার্কেট, বন্ড ইল্ড, ডলার, অয়েল এবং গ্লোবাল লিকুইডিটির উপরে আমাদের প্রত্যেকে নজর রাখতে হবে। এরপর আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি জানতে চাইছেন সেগুলি বলে দেবো। তার আগে আপনারা জানেন একটি ব্যাচ শুরু হয়ে গেছে অফলাইনে, আবার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে নভেম্বরে। সেই নভেম্বরে যে ব্যাচ শুরু হচ্ছে সেটা হচ্ছে অফলাইন ব্যাচ। এরপর 2 সেপ্টেম্বর যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে অনলাইন ব্যাচ। এখানে 3টি কোর্স একসাথে শেখানো হবে বেসিক টু অ্যাডভান্স লেভেলে, দ্যাট ইজ ইন্ট্রাডে, সুইং ট্রেডিং এবং অপশান ট্রেডিং। এই অপশান ট্রেডিং এখন যা মার্কেটের অবস্থা, স্টকের দাম খুব বেশি ভালো বাড়ছে না। তো সেখানে অপশান মার্কেটে যারা একটু কাজ করতে পারেন বা অপশানটাকে ভালো করে যদি শিখে নিয়ে একটু কাজ করতে পারেন, ডিসিপ্লিন ট্রেডার যদি হতে পারেন,
তাহলেই কিন্তু অপশন মার্কেট একটা মজা পেতে পারেন। তো সেই অপশন মার্কেট এখানে ভালো করে শিখিয়ে দেওয়া হয়। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এছাড়া এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সমস্ত কিছু শেখানো হয়। এর সাথে সাথে লাইভ মার্কেটে দেখানো হয়, প্লাস স্টক সিলেকশন ফর্মুলাগুলি শেখানো হয়, যাতে করে আমরা ইন্টারডে স্টকে একটা ইন্টারডে করতে পারি এবং সুইং ট্রেডিংয়ে সুইং ট্রেড করতে পারি, এবং অপশন মার্কেটের জন্য অপশন স্টক আমাদের স্টক অ্যানালিসিস থেকে আমরা ফর্মুলা অ্যানালিসিস থেকে পেয়ে যাব স্ক্যান করে। প্রত্যেক দিন আমরা সেগুলিতে একটা অপশানে ইন্টারডে করতে পারি। এরকম কোর্স চালু হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইক এবং সেপ্টেম্বরের 2 তারিখ। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা জানতে চেয়েছেন কমেন্ট সেকশানে, সেগুলো আমি একটু আপনাদের বলে দিচ্ছি। মেন যেটা প্রত্যেকে জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে রাজেশ দেবনাথ, সোমা ভদ্র, অসিত দাস জানতে চান পিসিবিএল কেমিক্যাল শর্ট টার্মে কীরকম হতে পারে। শর্ট টার্মে 331 এটা দেখা যেতে পারে। এসআরএফ নিয়ে অ্যানালিসিস করে দিলে ভালো হয়। জানতে চেন শেখ হাবিবুল। এসআরএফের এফআইআর কাছে 15.45% আছে, ডিআইয়ের কাছে 22.44%। ডিআই সামান্য একটু বাড়িয়েছে, এফআই একটু কমিয়েছে। কোম্পানির ভালোই প্রফিট আছে। নেক্সট জানতে চান রবিচন্দ্র, এনবিসিসি ইমিডিয়েট টার্গেট কি হতে পারে, এটা 95, একটু খেয়াল রাখুন। যাদব পাল জানতে চান কিউপিডের সাপোর্ট আর রেজিস্ট্যান্স, 233 সাপোর্ট, রেজিস্ট্যান্স এখন ওভারবট জোনে চলছে। অশোক পাল জানতে চেয়েছেন গ্যালেন্ট ইস্পাত কি এখন ভালো হবে। গ্যালেন্ট ইস্পাত ফেস ভ্যালু 10 আছে, আর এটা দাম চলছে 584-এর কাছে। 550-তে একটা সাপোর্ট আছে। ডিআইয়ের কাছে শেয়ার নেই বললে হয়, খুব সামান্য। এফআইআর কাছে খুব সামান্য শেয়ার আছে, মাত্র 0.02%। প্রফিট কোম্পানির আছে। দয়াময় বেরা জানতে চান ক্যাম্পস লং টার্মে হোল্ড করতে চাই। এটা ভালো শেয়ার, খারাপ না ক্যাম্পস, কিন্তু এর বুক ভ্যালু খুব সামান্য দামের তুলনায়। বুক ভ্যালু 49, দাম যেখানে 750 টাকার কাছাকাছি চলছে। সাগর ঘোষ জানতে চান পিসি জুয়েলার্স 9 টাকা 76 কেনা আছে। এবার একটু প্রফিট বুক করা শুরু করুন, বিকজ 11 টাকা ক্রস করে গেছে। আর যেহেতু এখন গোল্ডেন মার্কেট একটু ভালো আছে, এটা একটু আরও বাড়ার চান্স আছে। দীপক কুমার মণ্ডল জানতে চান ট্রেন্ড কি অ্যাভারেজ করা যাবে। 2836 এই লেভেলটা খেয়াল রাখুন। আরভিএনএল সম্বন্ধে কিছু জানাবেন, কবে বাড়তে পারে সুপ্রিয় চ্যাটার্জি। সেরকম কিছু নিউজ এখনও আসেনি, যদি আসে নিশ্চয়ই জানাবো। শেখ আশাদাউল জানতে চেয়েছেন টাটা মোটরস পিভি বাড়ছে না কেন। এটা সাপোর্ট লেভেলটা 306 খেয়াল রাখুন। টাটা মোটরস এখন একটু উইক আছে, খুব একটা রান দিতে পারছে না। বিশ্বজিৎ পাল জানতে চেয়েছেন পিটিসি ইন্ডিয়া লিমিটেড, যেটা 18,100 করে আমি বাই করেছি, এখন তো 20,630 চলছে। এটা ওভারবট জোনেই কিন্তু আছে। শম্ভুনাথ জানতে চেয়েছেন বালুপুর 492 করে কেনা, এখন তো উপরেই চলছে, 550-র উপরেই কাছাকাছি চলছে। ভালো, খারাপ না, শর্ট টার্মে এটা ভালোই হবে। রূপম মুখার্জি জানতে চেয়েছেন রেমন্ড লিমিটেড 889 করে কেনা, এখন তো 643 640 আশেপাশে চলছে। 587 যদি পান তাহলে খেয়াল রাখবেন অ্যাভারেজ করার জন্য। অরূপ মানা জানতে চান অ্যাস্ট্রা মাইক্রো এখন কেনা উচিত। অ্যাস্ট্রা মাইক্রো এখন যদি 1575 লেভেলে পান খেয়াল রাখুন। রিঙ্কু শাহ জানতে চান লেমন ট্রি 113 কেনা, এখন তো তার জাস্ট কাছাকাছি চলছে, একটু নিচে, ওয়েট করুন। সন্তোষ কুমার চ্যাটার্জি জানতে চান লুপিন এত পড়ছে কেন, বললে ভালো হয়। লুপিনে দেখুন মার্কেট তো সেইভাবে স্ট্রং নেই, তো এফআইআই এর কাছে 22% শেয়ার, তার উপরে আছে ডিআইয়ের কাছে 24%-এর উপরে শেয়ার আছে। এটা একটু ওয়েট করুন, তার কারণ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি খারাপ পজিশন নিয়ে ভালোই আছে। সোমেন পাত্র জানতে চান রেণুকা সাগর 47 করে কিনা, এখন তো 25 চলছে, পারলে একটু অ্যাভারেজ করার চেষ্টা করুন। সুগার সেক্টরে একটু খবর আছে, নিশ্চয়ই আপনারা জানেন। কার্তিক রানা জানতে চেয়েছেন জিআরএসির সাপোর্ট ডিস্টেন্স 2560 2760। উৎপল পাত্র জানছেন তারিলের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স 295 324। শেখ সাদ্দাম জানতে চেয়েছেন কেইস ইন্টারন্যাশনাল 483 করে কেনা, এখন তার থেকে একটু কমেছে, সাপোর্ট লেভেল একটা 423 এই লেভেলে আছে। তুহিন ঘোষ জানতে চেয়েছেন এনএসডিএল 820 বাই আছে, এখন কি করব, এখন তো কাছাকাছি চলছে, ওয়েট করুন। দেবরাজ পাল জানতে চেয়েছেন এসবিআই কার্ড 670 করে কেনা, এখন জাস্ট একটু নিচে আছে, ওয়েট করুন। হেমন্ত কুমার ভট্টাচার্য জানতে চেয়েছেন পতঞ্জলি ফুড 566 করে কেনা, এখন তো চলছে 314 350-র কাছাকাছি।
330-তে একটা সাপোর্ট আছে, খেয়াল রাখুন। গোপাল হালদার জানতেন SBI ফান্ড ম্যানেজমেন্ট 5% লসে আছি, এটাতে জাস্ট নতুন শেয়ার এসেছে, তারপরে তো একটু উপরেই খুলেছিল, তখন তো বিক্রি করে দিলে একটা প্রফিট বুক হয়ে যেত। যাই হোক, এটা একটা নিউ স্টক, এটা ওভারসোল্ড জোনে আছে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা বা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা নভেম্বরের ফার্স্ট উইকের ব্যাচে ক্লাস করতে চান বা 2 সেপ্টেম্বর অনলাইনে ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। এছাড়া আমাদের ইমিডিয়েটলি একটা ক্রিপ্টো ফরেস্ট এবং কমোডিটির উপর ক্লাস চালু হচ্ছে, সেটা জন্য যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।